আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। শুকরিয়া মহান আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ আমরা 50 বেসিক ক্লাসের আরও একটি ক্লাস নিয়ে হাজির হতে পারলাম। আজ এটি হচ্ছে লেকচার 12, 12তম দিনের আয়োজন। যারা নতুন আমার সঙ্গে যুক্ত হয়েছ, ভাবছো যে পূর্বের ক্লাসগুলো কোথায় রয়েছে, তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, খুবই নামমাত্র একটা কোর্স ফি দিয়ে তোমরা যুক্ত হতে পারো পেইড ব্যাচে। সব কিছু পেয়ে যাবে সেখানে সাজানো গোছানো। কোর্স ফি কত বলো তো? মাত্র 301 টাকা। 301 টাকা দিয়েই ভর্তি হয়ে যেতে পারবে পেইড ব্যাচে। ভর্তি নিয়মাবলী থাকবে ক্লাস শেষ হলেই প্রথম কমেন্টে। আরেকটি বিষয় হচ্ছে যে যদি ক্লাসের নোটসগুলো পেতে চাও, পরীক্ষা দিতে চাও, সব কিছু সাজিয়ে গুছিয়ে পেতে চাও, তাহলে পেইড ব্যাচে থাকার কোনো বিকল্প নেই। আর যারা আমার সঙ্গে আজকের এই ক্লাসে যুক্ত হয়েছ, নতুন এবং পুরনো যারা, কমেন্ট একটু নিউ লিখে দাও। বিশেষ করে যারা নিউ আর যারা ওল্ড, তারা একটু ওল্ড লিখে দাও। ওকে, আচ্ছা, একজন বলছো যে সাউন্ড আজকে অনেক ভালো। মাশাআল্লাহ, সাউন্ড ভালো হোক, আমি সেটাই চাই। ওকে, তো আমরা আজকে কথা বলবো নাউনের আরও একটা ক্লাসিফিকেশন নিয়ে। তো আমরা গত দিন পর্যন্ত যেটা শিখেছিলাম সেটি হচ্ছে কনক্রিট নাউন নিয়ে। নাউনের যে 4টা প্রকার, প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল। সো এই কনক্রিট নাউন যে আমরা 4টি প্রকার দেখেছি কনক্রিট নাউন, ঠিক কনক্রিট নাউনের পরে দ্বিতীয় আরেকটি বড় প্রকার, সেটির নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আজকে আমরা মূলত এই অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে কথা বলবো। খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। আমরা গত ক্লাস পর্যন্ত কী কী শিখেছি আমরা অ্যাট এ গ্ল্যান্স একটু যদি বলি, একটি হলো প্রপার, তারপরে হলো কমন, তারপরে কালেকটিভ এবং আরেকটি হলো ম্যাটেরিয়াল। কি মনে হচ্ছে সবার? আরেকটি হচ্ছে ম্যাটেরিয়াল। আমি জাস্ট একটু ফ্ল্যাশব্যাকে যাই, তোমাদের একটু পূর্ণ স্মৃতি রোমন্থন করি। ইয়েস, এবং এই 4টি নাউনকে আমরা বলেছিলাম কনক্রিট নাউন। এবং মাশাআল্লাহ, যারা বিশেষ করে নতুন যুক্ত হয়েছে আমার সঙ্গে, তারা ক্লাসটা কন্টিনিউ করো। আর যারা ওল্ড আছো তারা লাইক বাটনে হিট করে ভিডিওটা শেয়ার করে দাও। অনেকেই এই সময় ক্লাসের নিউজটা জানে না। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নাউন মূলত এই দুইটা হচ্ছে প্রধান প্রকার। আর আমরা গতদিনে কি শিখিয়েছিলাম যে কনক্রিট নাউন তার নিজের অস্তিত্বকে ভাগ করে দিয়েছে 4টার ভেতরে। তার মানে কনক্রিটের আর কোনো অস্তিত্ব নেই। এই হলো 4 প্রকার। আরেকটি প্রকার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই টোটাল হচ্ছে 5 প্রকার। কি মনে আছে? আমি কিন্তু তোমাদের কাইন্ডস অফ নাউনের ক্ষেত্রে বলেছিলাম যে মূলত হলো 5 প্রকার। আজকে সেই একটা শেষ প্রকার অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আমরা কথা বলবো। এটা আসলে গুণবাচক বিশেষণ। গুণবাচক, মূলত এগুলো গুণ নিয়েই কথা বলা হয়। সততা, সত্যবাদিতা, বুঝতে পারছো? বন্ধুত্ব, মানে গুণ একটা ভাব রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞা আমরা যদি বলি যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কী, তাহলে এর ভিতরে তোমরা কয়েকটা জিনিস পাবে। তো তার আগে একটা কথা বলি যে তোমরা যখন প্রথমত ইংরেজি শেখা শুরু করো, তখন নাউন বলতে নেম অফ এনিথিং, কোনো কিছুর নাম। তখন তোমার মাথায় আসতো নাম মানে পদ্মা, মেঘনা, যমুনা, রাইট? অথবা ব্যক্তির নাম, রাতুল, মৃধা, রিনা, বিনা, এই নামগুলো। কিন্তু আস্তে আস্তে যখন অ্যাডভান্স লার্নিং এসেছো, তখন দেখছো আরে বাবা, পদ্মা, মেঘনা, যমুনা, রাতুল, মৃধা, রুনা, এইগুলো বাদেও আরও অনেক ধরনের নাম হতে পারে। সেই জিনিসগুলো কিন্তু আমরা আস্তে আস্তে দেখছি। তো অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে, অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে এসে আমরা বলবো যে এটা এমন এক ধরনের নাউন যে নাউনের মধ্যে তোমার আইডিয়া প্রকাশ পাবে। আইডিয়া প্রকাশ পাবে। এটা এমন এক ধরনের নাউন, এর ভিতরে তুমি কোয়ালিটি পাবে। কোয়ালিটি, গুণ সংক্রান্ত বিষয়গুলোর ডেফিনেশন পাবে। এরপরে তুমি কিছু কন্ডিশন পাবে, মানে শর্তমূলক কিছু বিষয় পাবে, কন্ডিশন পাবে। এরপরে তুমি এর ভিতরে কিছু অ্যাকশান পাবে। হ্যাঁ, অ্যাকশান, যেমন ধরো স্টিল, চুরি করা, থেফট মানে চোর, এই টাইপের জিনিসগুলো তোমরা পাবে। হ্যাঁ, সো এরপরে তুমি পাবে অ্যাকশান। মনোযোগ দিয়ে জাস্ট দেখতে থাকো, তার কারণ আমি বিশ্বাস করি তোমার ইংরেজি শেখার ক্ষুধা রয়েছে। আর যদি ক্ষুধা থাকে তাহলে ক্লাসটি তোমার জন্য, আর ক্ষুধা না থাকলে এই ক্লাসটি তোমার করার দরকার নেই। আচ্ছা, এখন আইডিয়া, কোয়ালিটি, কন্ডিশন এবং অ্যাকশন, এই 4টির সমন্বয়েই মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হয়। এই 4টির সমন্বয়েই মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হয়। অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে রাখবে,
মূলত দ্যাট ক্যানট বি ফিজিক্যালি টাচড, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো তুমি সাধারণত ধরতে ছুঁইতে পারবে না। আর কনক্রিটের ক্ষেত্রে কি বলেছিলাম, আমাদের 5টি ইন্দ্রিয় নাক, মুখ, চোখ, কান, ত্বক, এগুলো দিয়ে ধরা ছোঁয়া যায়, দেখা যায়, এগুলো হচ্ছে কনক্রিট, যেগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয় নাক, মুখ, চোখ, কান, ত্বক, এগুলো দ্বারা ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, স্বাদ নেওয়া যায়, সেগুলো কনক্রিট। কিন্তু অ্যাবস্ট্রাক্ট হচ্ছে সম্পূর্ণ আলাদা, দ্যাট ক্যানট বি ফিজিক্যালি টাচড, যেটা ফিজিক্যালি টাচ করা যায় না। তাহলে প্রথমে ধরে নিতে হবে অ্যাবস্ট্রাক্ট মানেই হচ্ছে এটা ধরা ছোঁয়া যায় না। যেমন হচ্ছে আমি সিম্পলি যদি বলি যে লাভ, লাভ মানে হচ্ছে ভালোবাসা, লাভ ভালোবাসা ধরা ছোঁয়া যায় না, কেজি দিয়ে মাপা যায় না, কোনো মুদিখানার দোকান থেকে কেনা যায় না। ভালোবাসা একটা ধারণা। কাইন্ডনেস সততা, মহানুভবতা, দয়ালু, দয়া, এই বিষয়গুলো ধরা ছোঁয়া যায় না। তাহলে প্রথমত একটা স্বচ্ছ ধারণা নাও, অ্যাবস্ট্রাক্ট নাউনই হচ্ছে দ্যাট ক্যানট বি ফিজিক্যালি টাচড অর সিন, এটা দেখাও যায় না, ছোঁয়াও যায় না। ওকে, এর ভিতরে ইনক্লুড হয় এই 4টা ক্যাটেগরি। এখন এই 4টা ক্যাটেগরির ভিতরে আমি 2-1টা শব্দ একটু দিই তোমাদের। আমি আবার রিপিট করছি, যাদের ধ্যান জ্ঞান ইংরেজি শেখা তারা ক্লাসটা স্টে করো, আর যাদের চেখে বেড়ানো স্বভাব তারা এখানে থেকো না। ওকে, লেগে থাকো, দেখা যাক আইডিয়া বলতে আসলে কি বোঝায়। যেমন ধরো আমি বললাম একটা ইউনিটি, ইউনিটি, ইউনিটি মানে একটা বন্ধন, একতা। এরপরে ধরো বললাম আমি হচ্ছে ট্রুথ, TRUTH, ট্রুথ, এগুলো একটা ধারণা, ইউনিটি, একতা, ট্রুথ, এগুলোকে মানে আইডিয়া বলা হয় একটা। ধরো ভিক্টরি, VICTORY, ভিক্টরি, VIC, ওকে, TORY, ওকে, বিজয়, এগুলোকে আইডিয়া বলা হয়। আচ্ছা, কোয়ালিটির কথা যদি বলি, ধরো অনেস্ট, HONEST, অনেস্ট, কোয়ালিটি এটা গুণ, অনেস্ট সততা, সৎ, কিন্তু এটাকে অ্যাজ এ নাউন করবো আমরা অনেস্টি দ্বারা, সততা, এটা একটা কোয়ালিটি। এরপরে ধরো আমি বললাম কাইন্ড, দয়া, এটাকে আমি কোয়ালিটির মধ্যে ফেলে দিই নাউন, সেটা হচ্ছে কাইন্ডনেস, বুঝতে পারছো? এরপর ধরো আমি বললাম হিউম্যানিটি, হিউম্যানিটি মানবতা, তাই না? HUMANITY, হিউম্যানিটি, ঠিক আছে, হিউম্যানিটি দিলাম। আচ্ছা, ওকে, ঠিক আছে, হিউম্যানিটি দিলাম। ছোটো ছোটো বানানগুলো একটু কারেকশন করে নিও, কারণ অনেক সময় ছোটো বানানগুলোর দিকে নজর দেওয়া হয় না। এরপরে কন্ডিশনের ক্ষেত্রে 2-1টা বলি। যেমন ধরো কন্ডিশনের ক্ষেত্রে আমি শর্তমূলক কিছু বিষয়, যেমন পোর মানে হচ্ছে দরিদ্র, দরিদ্র মানে কি বলে, গরিবের একটা ফল হয় যেটি হচ্ছে প্রভার্টি, প্রভার্টি দারিদ্রতা, কন্ডিশন একটা শর্ত তৈরি হয়। এরকম অনেক শব্দ আছে। যে মানুষটা মারা যায় তিনি একটা অবস্থায় পরিণত হন, সেটা উনি ডেথ, উনি মৃত্যুতে পরিণত হন। এরপরে হচ্ছে অনেক রকম রয়েছে, একটা নির্দিষ্ট সময় কন্ডিশনের সাপেক্ষে একজন মানুষ ইয়ুথ, যৌবনে পদার্পণ করে। এরকম করে এজেন্সি, প্রতিনিধি, বিশেষ কোনো কন্ডিশনের ভিত্তিতে তাকে এজেন্সি দেওয়া হয়। অ্যাকশানের কথা যদি বলি, তাহলে যেমন আমরা বলি হচ্ছে ম্যান, মানে শৌর্য, বীর্য, সাহসের সঙ্গে কোনো কিছু মোকাবেলা করা, ম্যান, সেইটাকে আমি যখন নাউনে পরিণত করব, ম্যানহুড, অ্যাকশন, রাইট? এরপরে এরকম কিছু নাউন রয়েছে, স্টুডেন্টশিপ, স্টুডেন্টশিপ, তারপরে ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপটাও দিই, নাহলে তোমাদের মন খারাপ হবে। FRIEND, FRIEND, আচ্ছা, ফ্রেন্ডশিপ। তাহলে মোটামুটি একটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে দিজ আর কল্ড কোয়ালিটি, কন্ডিশন বা অ্যাকশন, এই টাইপের নাউনগুলো এর ভিতর ইনক্লুড হয়। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সিম্পলি এই টেস্টটা দেওয়া হয়। টেস্টটা দেখো, টেস্টটা হচ্ছে একটা কমন একটা কোশ্চেন বলে দেবে যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ, ইনভার্টেড কমার ভিতরে দেবে, বলবে যে এই নাউনটা কি। তো বলা হলো যে ডেথ, এই হচ্ছে ডেথ, এই হচ্ছে ডেথ। এখন ডেথকে বলবে যে এটার নাম কি, এটার নাম হচ্ছে প্রপার, অপশান বি, এটার নাম হচ্ছে কমন, COMMON, কমন, প্রপার, কমন, ABC, অ্যাবস্ট্রাক্ট, TRACT, অ্যাবস্ট্রাক্ট,
অথবা ABCD বলা হলো ম্যাটেরিয়াল। তো আমার বিশ্বাস এই আলোচনা থেকে তুমি খুব স্বতঃস্ফূর্তভাবে এবং বেশ আত্মবিশ্বাস নিয়ে বলতে পারছো যে ডেথ এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায় যে হ্যাঁ এটা একটা মরা। এখন তুমি বলতে পারো যে মৃত লাশকে তো ধরা যায়। আরে বাবা, যেটা তুমি ধরতে ছুঁতে পারছো সেটা তো কনক্রিট, ওইটার নাম হবে, সেই ব্যক্তিটার একটা নাম আছে। কিন্তু মৃত এটা কিন্তু একটা জাস্ট ধারণা। সো এই যে মৃত্যুটা, এটা একটা ধারণা, এটা কনসেপ্ট। আর এই কারণে কিন্তু মৃত্যু নিয়ে অনেক কথা রয়েছে, যে মৃত্যুর পরে মানুষের নবসটা কোথায় যায়, কোথায় থাকে, অনেক বিবিধ বিষয়টা ধরা ছোঁয়া যায় না। তো এই ডেথ যেহেতু ধরা ছোঁয়া যায় না, ইটস অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, নট ফিজিক্যালি টাচড অর সিন, দেখা যায় না। এবং প্রসঙ্গত এই হচ্ছে ডেথ এখানে রয়েছে, তুমি জেনে বুঝেই বলছো। এবং একটা মজার কথা আমি তোমাদেরকে বলি, আমি আজকে তোমাদের যে কয়টা এখানে নাউন লিখে দিয়েছি, এবং এই নাউনগুলো বাংলা অর্থ সহকারে তো আমি তোমাদেরকে পেইড ব্যাচে যারা যুক্ত আছো দেবই। দেখবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বড় বড় পরীক্ষাগুলোতে ঘুরে ফিরে এই শব্দগুলো দিয়ে বলা হয় এই শব্দটা কোন নাউন, এই শব্দটা কোন নাউন। একটু ভালো করে মুখস্থ করে নিও। এবং আমার বিশ্বাস যারা অ্যাডভান্স লেভেল স্টুডেন্ট আমার সঙ্গে এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড হয়েছ, তারা এগুলো হাড়ে হাড়ে টের পাচ্ছ বিগত বছরের প্রশ্ন অ্যানালিসিস থেকে। তাহলে ডেথ অ্যাবস্ট্রাক্ট নাউন, তুমি এটা ধরে বুঝেই মোটামুটি নিয়েছ। ওকে, কিন্তু এখানে একটা জিনিস তোমাদের ব্যতিক্রম বিষয় তোমাদের মনে রাখতে হবে। ডাউটটা কোথায় হয়? ডাউট আমি একটা শিরোনাম দিলাম, কারণ স্টুডেন্টের পোড়া কপাল হচ্ছে যা ক্লাসে শেখানো হয় হুবহু তাই পরীক্ষায় আসে না, অনেক সময় একটু ব্যতিক্রমভাবেও আসে। যেমন ধরো আমি তোমার এমিলি ডিকেনসনের একটা কবিতার আমি একটা লাইন আমি তোমাদের তুলছি। বিকজ BECAUSC because I could not stop for death, অর্থাৎ কারণ একটা পর্যায়ে কথাটা, যে কারণ আমি এখন আর মৃত্যুর জন্য থেমে থাকতে পারি না। এখন ডেথের নিচে আন্ডারলাইন করে বলল যে বলো দেখি এই ডেথের নাম কি। ধরো এই কয়টায় আমি অপশান দিলাম। এইবার বলো দেখি এই ডেথকে তুমি কি নাউন বলবে। একটু আগে জেনেছো এই ডেথের নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরে নেওয়া যাক পরীক্ষায় এই প্রশ্নটা আসলো, আমি কমেন্টে নজর রাখছি, খুব দ্রুত গতিতে এই আনসারগুলো করতে হবে। যারা ইংরেজি শিখতে চাও, ইংরেজি মজা নিতে চাও, থেকে যাও আমার সাথে কিছুটা সময়। ওকে, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। দেখো ফ্যান্টাস্টিক, অনেকে রাইট উত্তর দিয়েছো। সঠিক অ্যান্সারটা জেনে নাও, এইখানে ডেথ কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, হেয়ার ইটস আ প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন। অবাক হয়ে যাচ্ছ। ইংরেজিতে একটা শব্দ রয়েছে, শব্দটার সঙ্গে তোমরা সবাই একটু পরিচিত হয়ে নাও, সেটি হচ্ছে পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশনটা হচ্ছে ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়। পার্সন থেকে পার্সোনিফিকেশন, অর্থাৎ মানুষের মতো, ব্যক্তির মতো যখন কোনো একটা বিষয়বস্তু জড় পদার্থ আচরণ করে, লিটারেচার বা সাহিত্যের ভাষায় তাকে পার্সোনিফাইড বলা হয়, পার্সোনিফাইড অবজেক্ট বলা হয়। যখন আমি এখানে ডেথের কথা বলছি, যে আমি তো এখন আর মৃত্যুর জন্য অপেক্ষা করব না, এখন ডেথের জায়গায়, ফরের জায়গাতে এখানে কোনো একটা ম্যানের নাম করে দাও, যে এই ওই অমুক তমুক, না আমি তো এখন তার জন্য অপেক্ষা করব না, দেখবে অর্থটা অনেকটা অর্থবহই হবে। তার মানে এখানে ডেথকে আমরা একজন ব্যক্তির মতো করে, একজন মূর্ত ধারণা, ধরাছোঁয়া যায় এমন বিষয়ের মতো করে, কারণ আমি থামবো না, কারণ আমি এটার জন্য অপেক্ষা করছি না। সো যখন এটা পার্সোনিফাই করা হবে, ব্যক্তির মতো করে আদলে দেওয়া হবে, তখন তার নাম হবে প্রপার নাউন। এরকম একটা মজার কয়েকটা শব্দ, বিশেষ করে তার ভিতরে উল্লেখযোগ্য আমি কয়েকটা দিই, যেমন টাইম, এরপরে হচ্ছে নেচার, এরপরে তুমি পাবে হচ্ছে কি জাস্টিস, এরপরে তুমি পাবে হচ্ছে মূলত ডেথ। এই শব্দগুলো কিন্তু মূলত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই শব্দগুলো মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু যখন এগুলো এরকমভাবে ব্যক্তির মতো করে কল্পনা করা হয়, টাইম, নেচার, জাস্টিস, ডেথ এগুলো, এবং এগুলোর স্টার্টিং লেটারটা যখন ক্যাপিটাল হয়, শর্ত কিন্তু দুইটা, ব্যক্তির আদলে কল্পনা করতে হবে পার্সোনিফাইড, এবং এগুলোর স্টার্টিং লেটারটা অবশ্যই কিন্তু হবে কি বলতো,
অবশ্যই হবে ক্যাপিটাল। আমি দেখো এই জায়গাটাকে কিন্তু ক্যাপিটাল লেটার ইউজ করেছি, বুঝতে পারছো? এখন আমি যদি কাউকে এই কোশ্চেনটাই দিতাম ঘুরিয়ে, একটু নিজেকে প্রশ্ন করো, ধরো এরকম একটি টেস্ট দেওয়া হচ্ছে যে বলো তো বাবা যে এখানে কি ডেতের ডি বড় হাতের হবে নাকি ছোট হাতের হবে? এই ডি। তো আমার তো মনে হয় যে এই প্রশ্নটা করলে যে এই ডেথ তো হবেই, কিন্তু ডেথের ডি কি বড় হাতের হবে না ছোট হাতের হবে? তো আমার তো মনে হয় যে আবাল বৃদ্ধ বনিতা এত খুশি হবে যে এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি, যেহেতু বাক্যের মাঝে অথবা স্মল হবে। কিন্তু তোমাকে এটা জানতে হবে যে আসলে কি পরিস্থিতিতে ইউজ হয়েছে। এটা আসলে একজন ব্যক্তির আদলে কল্পনা করা হয়েছে, একটা মূর্ত ধারণা হিসেবে ভাবা হয়েছে, তাই এটা প্রপার নাউন। আর প্রপার নাউনের স্টার্টিংটা অবশ্যই কী হয়? ক্যাপিটাল লেটার। আমাদের নাউনের যখন ইন্ট্রো ক্লাস হয়েছিল সেই ক্লাসেও কিন্তু আমি তোমাদের ধারণা দিয়েছিলাম যে অবশ্যই এই যে সুন্দর, বিকজ আই কুড নট স্টপ ফর রানা রাতুল, এই তো ইয়েস। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে হিয়ার দ্য রাইট আনসার ইজ ডেথ, DATH, ডেথ। তার মানে খালি চোখে যা দেখা যায় সবসময় কিন্তু তা সঠিক হয় না, ঠিক আছে? তাহলে আশা করি কিছু শব্দ, যেমন আমি লাস্ট একটা টেস্ট দিই তোমাদের। আমি ধরো বললাম যে নেচার, আই উইল গেট দ্য TOUCs টাচ অফ নেচার, এ একটা বাক্য, আই উইল গেট দ্য টাচ অফ নেচার। এবং আরেকটি হচ্ছে আই am afraid, I am afraid of the arrival of nature. সো এখানেও একটা নেচার, এখানেও একটা নেচার। আমাকে বলতে হবে কোনটা কোন নাউন। বলো দেখি। আই উইল গেট দ্য টাচ অফ নেচার, আমি প্রকৃতির স্পর্শ পেতে চাই। আর আই এম অ্যাফ্রেড অফ দ্য অ্যারাইভাল অফ নেচার, আমি প্রকৃতির আগমনে খুব ভীত। মাশাআল্লাহ, সুন্দর। প্রেপোজিশনে পরে তো নাউন হয়, এখানেও প্রেপোজিশনে পরে নাউন, এটাও প্রেপোজিশনে পরে নাউন রে বাবা, কিন্তু নাউনের মধ্যে পার্থক্য। ইয়েস, এটা নেচার, সিম্পলি আমি এটাকে অ্যাবস্ট্রাক্ট বলবো, TRACT, অ্যাবস্ট্রাক্ট। এটা সিম্পলি অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যখন আমি বড় হাতে দিয়েছি, তার মানে নেচারকে আমি খুব ভয়ঙ্করভাবে কিছু একটা ভাবছি, মূর্ত দেখা যাচ্ছে, দৃশ্যমান, আমি এই জন্য অ্যাফ্রেড অফ বলেছি, ভীত। অতএব এই জায়গাটা ইটস আ প্রপার নাউন। এটা যে প্রপার নাউন তার আরও একটি প্রমাণ হচ্ছে এটা স্মল, প্রপার নাউন হওয়ার সম্ভাবনা নেই, এটা স্মল না হয়ে এটা কী হয়েছে? ক্যাপিটাল। এই বিষয়টা একটু মনে রেখো। সো আমরা এতক্ষণ ছিলাম পার্সনিফিকেশন নামক একটি শব্দের সঙ্গে, নতুন একটা শব্দের সঙ্গে পরিচয় হয়েছি। যেমন আমি পার্সনিফিকেশনের লাস্ট একটা গল্প দিয়ে শেষ করি। সেটা হলো, ধরো টেলিভিশনে তুমি একটা ক্রিকেট খেলা দেখছো, ক্রিকেট ইনিংস দেখছো, তো যে কারণেই হোক বাহির থেকে এসে হঠাৎ করেই তুমি চ্যানেলটা একটু চেঞ্জ করবে। এখন কোনোভাবেই তুমি খোঁজাখুঁজি করে পাচ্ছ না, বালিশের নিচে, খাটের নিচে, এপাশ ওপাশ চারিদিকে খুঁজছো একটা জিনিস। কী জিনিস জানো? সেটা হচ্ছে রিমোট, যে রিমোট দিয়ে তুমি চেঞ্জ করো। এখন রিমোটটা কিন্তু হচ্ছে নর্মালি ম্যাটেরিয়াল নাউন, ওকে, অথবা অন্য সেন্স থেকে ধরো কথার কথা সেটা কমন নাউন, কোনো সমস্যা নেই। ম্যাটেরিয়াল কমন যেটা ভাবো সেটা নিয়ে তর্কযুক্তি আছে, সেটা তো ওই আমি ম্যাটেরিয়াল বা কমন নাউনের ক্লাসে বুঝিয়েছি। এখন ধরো অনেক কষ্ট করার পর হঠাৎ করে দেখছো এই রিমোটটা তুমি যেখানে বসে আছো তোমারই নিচে পড়ে আছে, হয় না এরকম? তুমি তার নিচে রেখে উপরে বসে আছো, আর হঠাৎ করে তার হাতে পেয়ে তুমি রিমোটটাকে হাতের সামনে তুলে ধরে বলছো, রিমোট তোরে আমি পেয়েছি, তুই আমাকে অনেকক্ষণ জ্বালিয়েছিস, এবার তোর খবর আছে, বলেই তুমি তাকে একটু উপর ঝোপড় মারধর করলে। তাহলে এই যে রিমোট একটা জড় বিষয়বস্তু, অথচ তুমি তাকে সামনে দৃশ্যমান করলে, তাকে গালি দিলে, তাকে তুমি বলছো আমি তোকে ছাড়বো না, তুই আমাকে অনেকটা জ্বালিয়েছিস। এই যে ব্যক্তির মতো করে মূর্তমান ধারণা নিয়ে তাকে সামনে দাঁড় করিয়ে বক্তব্যটা দিচ্ছ, কথা বলছো, দিস ইজ কল্ড পার্সনিফাইড অবজেক্ট। তাহলে যে কোনো বিষয়কে কিন্তু লিটারেচারের ভাষায় একজন কবি সাহিত্যিকরাই কিন্তু সেটাকে পার্সনিফাই করতে পারে। মনে থাকবে। আশা করি পার্সনিফিকেশন জিনিসটা কি তোমরা সেটা বুঝে গেছো। আচ্ছা, এবার আরেকটু সামনে এগোই। আমরা নাউনের যে বৈশিষ্ট্যটা দেখছি, সেখানে তো নাউন নিয়ে আমরা কথা বললাম। এবারে নাউনের দ্বিতীয় যে প্রকারটা বলবো সেটা হচ্ছে কিছু চিহ্ন। আমি বলবো যে
ট্রেটস মানে যেগুলোকে আমি বলি হচ্ছে বৈশিষ্ট্য, তোমরা চাইলে লিখে নিতে পারো। ট্রেটস বা ক্যারেক্টারিস্টিক্স, যে বৈশিষ্ট্যগুলো, কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো দেখেও তুমি নাউন চিনতে পারবে। যেমন নাউনের যখন আমি শব্দগুলো লিখেছিলাম, দেখো TY এই ধরনের নির্দিষ্ট কিছু কাইন্ডনেস, আচ্ছা এখানে এম কোথা থেকে আসলো, আচ্ছা কাইন্ডনেস, নির্দিষ্ট কিছু শব্দ, নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য কিন্তু সব শেষে ছিল না? এই যে নির্দিষ্ট শব্দের সাথে কিছু বিশেষ বৈশিষ্ট্য শেষে বসেছে, অনেক সময় শুরুতেও বসে। এই শুরুতে এবং শেষে বসা যে চিহ্নগুলো আছে সেগুলোকে সাফিক্স বলা হয়। তাহলে আমরা যদি বলি যে এমন কিছু ওয়ার্ড, সেই ওয়ার্ডের সঙ্গে এমন কিছু সাফিক্স বসবে, ওকে, সাফিক্স মানে হচ্ছে শব্দের শেষে বসা বিশেষ কিছু বৈশিষ্ট্য, যেটাকে আমরা বাংলায় বলি প্রত্যয়। হ্যাঁ, সো প্রত্যয় তোমরা লিখে নিতে পারো। সো ওয়ার্ড এবং ওয়ার্ডের শেষে বিশেষ কোনো সাফিক্স বা চিহ্ন, এই চিহ্নগুলো দেখেও কিন্তু আমরা নাউন নির্ণয় করতে পারি। সাফিক্সগুলো দেখেও আমরা নাউন নির্ণয় করতে পারি। ওয়ার্ডের শেষে বিশেষ কিছু চিহ্ন, সেই চিহ্নগুলো দেখে আমরা নাউন নির্ণয় করতে পারি। যেমন ধরো কাইন্ড, NESS, কাইন্ডনেস, এটাকে অনেকভাবে তুমি বলতে পারো যে কাইন্ডনেস এই মহানুভবতা, ধরা যায় না, ছোঁয়া যায় না, অতএব এটা নাউন। ওকে, তারপরে এইটা শব্দের শেষে NESS, নেস আছে, অতএব সেটা নাউন। তার মানে একটা অর্থ দিয়ে তুমি বুঝতে পারো শব্দটা নাউন, আর চিহ্ন দেখেও বা সাফিক্স বা প্রত্যয় দেখেও তুমি বলতে পারো যে শব্দটা হচ্ছে কি বলো তো, নাউন। তো এখন আমাদের কাজ হচ্ছে নাউন চেনার সাফিক্সগুলো একটু ভালো করে দেখে নেওয়া। আমি তোমাদের যেটা করব, ক্লাসটি শেষ হলে পেইড ব্যাচে যারা যুক্ত আছো, বিশেষ করে পেইড ব্যাচে যারা তোমরা যুক্ত আছো, তাদেরকে আমি একটা লম্বা লিস্ট দিয়ে দেব। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং হচ্ছে তার সঙ্গে যে সাফিক্সগুলো, নেস নাউন চেনার বৈশিষ্ট্য, সেগুলোতে আমি অনেক শব্দ দিয়েছি। এই শব্দগুলোর বাংলা অর্থ দেখতে পাচ্ছ না, কিন্তু যারা পেইড ব্যাচে যুক্ত আছো আমি সেখানে এই শিটগুলো দিয়ে দেব। এই বৈশিষ্ট্যগুলো শব্দের শেষে যখনই TION শান থাকবে সেটি কিন্তু নাউন। তার মানে এই বৈশিষ্ট্যগুলো তোমার মুখস্থ রাখা খুব জরুরি। আমি পারি কারণ আমার এগুলো মুখস্থ আছে, তুমিও পারবে যদি তোমার এগুলো মুখস্থ থাকে। শব্দের শেষে TY, এভাবে আমি পর্যাপ্ত পরিমাণে ওয়ার্ড দিয়েছি, ব্যাখ্যা অর্থসহ থাকবে তোমাদের পেইড ব্যাচে। ওকে, এটা তোমাদের জন্য একটা গুড নিউজ। নেক্সট আরেকটি গুড নিউজ হচ্ছে, আমি তোমাদেরকে যে 4টা ক্যাটাগরি নাউনের কথা বললাম, 4টা ক্যাটাগরি নাউনের কথা বলেছি তোমাদের নিশ্চয় মনে আছে। যেমন আইডিয়া, এরপর অ্যাকশন, কোয়ালিটি, কন্ডিশন, এগুলোর আরও আমি অনেকগুলো শব্দ দিয়েছি যাতে ধারণা করতে পারো। এই শব্দগুলোর অর্থসহ আমি শীটটা তোমাদের পেইড গ্রুপে দিয়ে দেব, মনে থাকবে? আচ্ছা, সো এটি হচ্ছে পেইড ব্যাচে যারা যুক্ত আছো তাদের জন্য এক্সট্রা একটা বেনিফিট। এখন এই প্রিফিক্স এবং সাফিক্স নিয়ে ছোট্ট একটু কথা না বললেই নয়, একটু ভালো করে বোঝো। এখন আমরা প্রিফিক্স এবং সাফিক্স নিয়ে একটু কথা বলছি। মনে রেখো, প্রিফিক্স অ্যান্ড সাফিক্স, একটু লিখে রাখো, প্রিফিক্স এবং সাফিক্স এই দুটো জিনিসকে মূলত বলা হয় অ্যাফিক্স। প্রিফিক্স এবং সাফিক্স এই দুটো জিনিসকে বলা হয় অ্যাফিক্স। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি নাউন শেখাচ্ছেন, আপনি অ্যাবস্ট্রাক্ট নাউন শেখাচ্ছেন, সেখানে কেন প্রিফিক্স এবং সাফিক্সকে টেনে নিয়ে আসলেন? আসলে আমাদের সমস্যা হচ্ছে এখানেই। তুমি যদি সব কিছু ধারাবাহিকভাবে এবং ছোটোখাটো বিষয়গুলো না বুঝো, তাহলে আমার লেকচারও তুমি বুঝতে পারবে না, অন্য একটা বই পড়েও তুমি অনেক কিছু বুঝতে পারবে না। যেমন কোনো সময় বলা হবে নাউনের আলোচনায় যে শব্দের শেষে নেস সাফিক্সটি থাকার কারণে শব্দটি নাউন হয়েছে, বা কাইন্ডনেস শব্দটির সাথে নেস নামক সাফিক্স থাকার কারণে নাউন হয়েছে বা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে। এখন তুমি জানো না যে সাফিক্স জিনিসটা কি, এই কারণে আমি তোমাকে সাফিক্সটা একটু শিখিয়ে দিচ্ছি। প্রিফিক্স এটি হচ্ছে উপসর্গ, সাফিক্স এটি হচ্ছে প্রত্যয়, আর অ্যাফিক্স হচ্ছে মূলত এই সংযুক্ত বা যেটা আমরা বলতে পারি যে বন্ধন, একটা শব্দের মানে বন্ধন বলছি, বর্ধন। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটি হচ্ছে তোমার ধরো আমি বললাম হ্যাপি, ভালো করে বোঝো, হ্যাপি। হ্যাপি শুরুতে আমি লাগালাম হচ্ছে আনহ্যাপি, এটা নিয়ে বেশি কথা বলবো না, দেখে রাখো, আনহ্যাপি, আন লাগালাম। আবার ধরো হ্যাপির বললাম, হ্যাপির সাথে আমি লাগলাম হ্যাপিনেস, হ্যাপিনেস শব্দের শেষে নেস। তাহলে একই শব্দ, মূল শব্দ বা রুট শব্দ হচ্ছে হ্যাপি, রুট শব্দের শুরুতে বসে প্রিফিক্স,
আর রুট শব্দের শেষে বসে হচ্ছে সাফিক্স। তার মানে প্রিফিক্সের অবস্থান হচ্ছে শব্দের শুরুতে, আর সাফিক্সের অবস্থান হচ্ছে শব্দের শেষে। যদি এটাকে শর্টকাটে মনে রাখতে চাও তাহলে একটু মনে রাখতে হবে এভাবে, সেটি হচ্ছে প্রিফিক্স মানে উপসর্গ প্লাস রুট ওয়ার্ড মানে হচ্ছে মূল ওয়ার্ড। রুট ওয়ার্ডের শেষে বসে হচ্ছে সাফিক্স, রুট ওয়ার্ডের শেষে বসে সাফিক্স। আশা করি প্রিফিক্স এবং সাফিক্স নামটা দেখলে আর কোনোভাবেই ভয় পেয়ে যাবে না। কি ভয় পেয়ে যাবে? যাবে না। তাহলে আমাকে বলো তো নিচের দুইটি শব্দ দেখে কোনটায় প্রিফিক্স আর কোনটায় সাফিক্স লুকোনো আছে? ভালো করে বলবে। ওকে, এটার মধ্যে কি প্রিফিক্স লুকিয়ে আছে নাকি সাফিক্স লুকিয়ে আছে? আর নেক্সট আরেকটি হচ্ছে SLEEP, স্লিপ। এটার মধ্যে কি প্রিফিক্স লুকিয়ে আছে নাকি সাফিক্স লুকিয়ে আছে? আরেকটি হচ্ছে এনহ্যান্সমেন্ট। এটাতে কি প্রিফিক্স লুকিয়ে আছে নাকি সাফিক্স লুকিয়ে আছে? তোমাদের সময় শুরু হয়েছে, একটু বলো। মাশাআল্লাহ। কারা কারা মন খারাপ করছো যে স্যার আপনি নাউন শেখাতে যেয়ে কেন প্রিফিক্স সাফিক্স শেখাচ্ছেন, এ নিয়ে তীব্র নিন্দা করছি, তার একটু জানাও। আচ্ছা, হ্যাঁ, একজনে বলেছে যে প্রি মানে পূর্বে। হ্যাঁ, প্রি মানে পূর্বে, কিন্তু এখানে ওইভাবে পূর্বে বলা যাবে না। তাহলে এখানে সাপ মানে কি পরে? এরকমভাবে এই জায়গাটায় ওই যুক্তি খাটবে না। প্রেপোজিশনের ক্ষেত্রে যেটা খাটে এখানে এটা খাটবে না। শুধু মনে রেখো উপসর্গ বসে শব্দের আগে আর প্রত্যয়টা বসে হচ্ছে শব্দের শেষে। বসে নতুন ধরনের শব্দ গঠন করে, নতুন ধরনের পার্টস অফ স্পিচ বা পদের জন্ম দেয়। তাহলে ইনঅ্যাবল, ভেরি গুড। EN রুট ওয়ার্ড হচ্ছে অ্যাবল মানে হচ্ছে সক্ষম, তার আগে EN বসেছে, রাইট। তাহলে এইটা হচ্ছে প্রিফিক্স, এটা হচ্ছে প্রিফিক্স। আর অ্যাসলিপ, স্লিপটা হচ্ছে ভার্ব, স্লিপটা হচ্ছে ভার্ব মানে ঘুমানো, তার শুরুতে একটা লেটার বসেছে। সো এখান থেকে প্রমাণিত একটা লেটারও কিন্তু একটা প্রিফিক্স হতে পারে, বর্ধন কাজে যুক্ত বা অ্যাফিক্স হতে পারে। সুতরাং এইটা হচ্ছে প্রিফিক্স, এটাও প্রিফিক্স। আর ইনহ্যান্সমেন্ট, এইখানে অনেকে ধরা খেয়েছো। এখানে হয়তো বা তোমরা ইনটাকে মনে করেছো প্রিফিক্স আর মেনটাকে মনে করেছো সাফিক্স, কিন্তু না, আগে রুট ওয়ার্ডটাকে বাদ দিতে হবে। রুট ওয়ার্ড কোনটা? আচ্ছা, হ্যান্স মানে কোনো শব্দ আছে, হ্যান্স নামে কোনো অর্থ আছে? নেই। আসলে এনহ্যান্স মানে বৃদ্ধি করা, এটা হচ্ছে মূল শব্দ। এই মূল শব্দের শেষে যতটুকু যুক্ত হয়েছে এটাকে আমরা বলছি হলো কি বলতো? ইয়েস, সাফিক্স। এই তোমরা ভুল করেছো EN এর জায়গাটা। এনিওয়ে, মোটামুটি ক্লিয়ার হয়েছে যে প্রিফিক্স বসে শব্দের শুরুতে আর সাফিক্স বসে হচ্ছে মূল শব্দের শেষে। এটা বসার পেছনে একটা মজার কারণ আছে। অর্থটাকে নেগেটিভ করে দেয়, নতুন একটা পদের জন্ম দেয়। যেমন আমি যদি বলি হ্যাপি, তুমি খেয়াল করো, আর আমি যদি বলি আনহ্যাপি, তাহলে এইখানে অর্থটা করে দিল নেগেটিভ। অর্থটা কি করে দিল? নেগেটিভ। আমি মানে হচ্ছে যে অবজেক্টটা বোঝাচ্ছি যে আসলে অবজেক্টিভটা কি। অবজেক্টিভ এই প্রিফিক্স সাফিক্স ইংরেজিতে যুক্ত হলে এর কাজটা কি আমি একটু বলে দিই। যেমন আমরা হ্যাপিকে যখন বলছি আনহ্যাপি, তখন অর্থটা নেগেটিভ হয়ে গেল। নেগেটিভ কিন্তু শুধুমাত্র একটা বাক্য ডু নট, ডাজ নট, নেভার এগুলো দিয়েই হয় না। প্রিফিক্স সাফিক্সও একটা শব্দের অর্থকে, একটা বাক্যের অর্থকে নেগেটিভ করে দিতে পারে। একইভাবে আমি যদি আচ্ছা একটু নিচে টেনে নিই, আমি যদি প্রিফিক্স সাফিক্সের এই জায়গাটায় আসি, কোন শব্দটা আমি এখানে লিখেছি? আচ্ছা, আমি হ্যাপির কথাই বলি। ধরো হ্যাপি শব্দটি হচ্ছে অ্যাজেক্টিভ, হ্যাপি শব্দটি হলো অ্যাজেক্টিভ, হ্যাপি শব্দটি হচ্ছে অ্যাজেক্টিভ। কিন্তু যখন আমি বলবো হ্যাপিনেস, এই যে নেস যুক্ত হয়ে গেল, নেস যুক্ত হওয়ার কারণে কিন্তু এই শব্দটা নাউনে পরিণত হলো। তার মানে আগে ছিল অ্যাজেক্টিভ, সাফিক্স যুক্ত হয়ে শব্দটি হয়ে গেল নাউন। তাহলে এটা হচ্ছে আরও একটি অবজেক্টিভ প্রিফিক্সের যে ভিন্ন একটা পার্টস অফ স্পিচের রূপান্তর হতে পারে। নাউন থেকে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ থেকে নাউন, ভার্ব থেকে নাউন, নাউন থেকে ভার্ব, এগুলোর আমি লম্বা একটা লিস্ট দেবো, সেখানে দেখে নেবে। মাথায় কি এটা ঢুকেছে যে প্রিফিক্স মানেই রুট শব্দের আগে বসা আর সাফিক্স হচ্ছে রুট শব্দের পরে বসা?
ব্যাস, এটা যদি বুঝে যাও আমার সামনে আগাতে বা আলোচনা করতে একটু সুবিধা হবে। তাহলে আমি যদি এখন বলি, একটু খেয়াল করে দেখো, আমি যদি এখন কাউকে বলি যে poverty will VERTY poverty will help you know the better situation, অর্থাৎ দারিদ্রতা আপনাকে ভালো অবস্থান বুঝতে, বেটার অবস্থান বুঝতে সাহায্য করবে। প্রভার্টির নিচে আন্ডারলাইন করে যদি বলা হয় এটার নাম কি, তাহলে আমরা এটা প্রথমত নাউন বলবো। ভেরি গুড, এটা নাউন। এটা যে নাউন তার প্রমাণ হলো এটা বাক্যের সাবজেক্ট হয়েছে, কারণ যে সাবজেক্ট হতে চায় সে কিন্তু নাউন হয়। সাবজেক্ট অবস্থানে যে বসে সে নাউন হয়। আর নাউনের ডুপ্লিকেট যদি কেউ বসতে চায় তাহলে সেখানে প্রোনাউন বসতে পারে, হি, শি, ইট ইত্যাদি। এখন যদি আরেকটু কেউ বিস্তারিত জানতে চায় এটা যে নাউন তার প্রমাণ দাও, খুবই সিম্পল। আমরা শব্দের শেষে টি ওয়াই নামের একটা সাফিক্স পেয়েছি, শব্দের শেষে টি ওয়াই নামের একটা সাফিক্স পেয়েছি। তাহলে অনেকভাবে প্রমাণ করা যায় বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন, শব্দের শেষে টি ওয়াই বৈশিষ্ট্য দিয়েও আমরা নাউন চিনতে পারি। এই এতগুলো কথা বলার পেছনে আমার এইটাই কারণ ছিল, যাতে করে ইন ফিউচারে কখনো আমার লেখা বই না, আমার ক্লাস না, অন্যের লেখা বই, অন্যের ক্লাসও তুমি যেন মজা করে এনজয় করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে এসে, একইবার আলোচনা শেষে এসে আর কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করি। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন সংক্রান্ত গ্রামারে কিছু টিপস তোমরা একটু জেনে রাখো। গ্রামার টিপস। এবার আমরা আলোচনা আছি অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, গ্রামার টিপস, ওকে, লেটস সি। সো অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আমরা নাম্বার 1 প্রথম যেটা মনে রাখবো সেটি হলো যে নো ডিটারমিনার, শর্টকাটে ডিটি লিখলাম, ডিটারমিনার, অর্থাৎ কোনো আর্টিকেল নয়, কোনো পজিটিভ নয়, প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন। মোটামুটি এটা আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো ডিটারমিনার বসে না। ঠিক এরকমই একটা নাউন ছিল ম্যাটেরিয়াল নাউন, মনে আছে তোমাদের? ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো ডিটারমিনার বসে না। কিন্তু যদি আমি কোনোভাবে একটা ডিটারমিনার ইউজ করি প্লাস এরপরে অ্যাবস্ট্রাক্ট নাউন ইউজ করি, তাহলে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটার নাম চেঞ্জ হয়ে তখন তার নাম হয়ে যাবে কমন নাউন। কথাটা একটু ভালো করে মনে রেখো তোমরা, এবং এই আলোচনা যদি ভালো করে বোঝো তাহলে আমার বিশ্বাস প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় এই কোশ্চিনের আনসারটা তুমি হর হামেশা খুব চমৎকার করে দিতে পারবে। কোশ্চিন হচ্ছে অনেস্টি উইল গিভ ইউ পিস, সততা তোমাকে প্রশান্তি দেবে, শান্তি দেবে। অনেস্টির নিচে আন্ডারলাইন করা হলো, এবং আরেকটি বাক্যতে বলা হচ্ছে যে দে প্রেজড দ্য অনেস্টি অফ দ্য বয়, অর্থাৎ বালকটি সততা দেখে তারা প্রশংসা করেছিল। এইবার অনেস্টির নিচে আন্ডারলাইন করা হলো, এবং অপশান হিসেবে চিরাচরিত বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, বি প্রপার, সি কমন, পি আরও প্রপার। এবার বলো দেখি কোন কোয়েশ্চেনের আনসারটা তুমি কি দেবে। বিশ্বাস করো, তুমি জীবনে যে পর্যায়ে যাও না কেন, এর থেকে কঠিন কোনো প্রশ্ন তোমাকে এই লেসন থেকে করা হবে না, আমি যা তোমাকে শেখাচ্ছি। মাশাআল্লাহ, এইখানে অনেস্টি হচ্ছে সততা, সিম্পলি এটা একটা গুণ, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা নাউন, বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে বসেছে, শব্দের শেষে টি ওয়াই সাফিক্স আছে, অতএব সবগুলো মিলে এটাকে আমি অ্যাবস্ট্রাক্ট নাউন বলতেই পারি। ডান। কিন্তু এবার আসো, দে প্রেজ দ্য অনেস্টি। আমরা শুনেছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো ডিটারমিনার বসে না, ভালো কথা, বসেনি। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এবার কিন্তু ডিটারমিনার বসেছে। এখন যারা এটা মনে রাখতে পারো না তাদের জন্য বলে দিলাম, ডিটারমিনারের মধ্যে আছে আর্টিকেল, ডিটারমিনারের মধ্যে আছে পজিটিভ, ডিটারমিনারের মধ্যে আছে ডেমনস্ট্রেটিভ, অনেক কিছু, বিশেষ করে এই দুইটা একটু মনে রেখো। তাহলে যেহেতু এখানে আর্টিকেল বসেছে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে, তাই এটার নাম হয়ে গেল কমন নাউন।
গ্রামারের হয়তোবা আমি তোমাকে যদি এই শর্টকাট টেকনিকটা দিই তুমি হয়তোবা খুশি হবে বা মেনে নেবে, কিন্তু না, আমি আজকে একটা রহস্য তোমাদের সামনে উন্মোচন করব যে আসলে এই অনেস্টিটা অ্যাবস্ট্রাক্ট থেকে কিভাবে কমন নাউনে পরিণত হয়। দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন তো হচ্ছে নাউনের একবার শেষ প্রকার, আর কমন নাউনটা হচ্ছে কনক্রিট নাউন, যেটা ধরাছোঁয়া যায়, পাঁচটা ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায়। তাহলে যে নাউনটা অ্যাবস্ট্রাক্ট ধরাছোঁয়া যায় না, সেই নাউনকে কিভাবে আমি কনক্রিটের ভেতরে কমন নাউনে রূপান্তর করছি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হয়তো অনেকে এখন বুঝতে পারছো না, যারা বেসিক, আমার প্রশ্নটাই বুঝতে পারোনি, কিন্তু একসময় তুমি ঠিকই বুঝবে যে ইংরেজি কি আসলে এরকম যে দা আছে বলেই সেটা কমন নাউন হয়েছে? না, এর পিছনে চমৎকার একটা রিজন আছে। রিজনটা জানতে চাও? যখন আমি বলেছি অনেস্টি, সততা, এটা কার সততা? তুমি সেটা ধরে দেখে ছুঁইতে তুমি কোনো অনুভব পর্যন্ত করতে পারছো না, অতএব এটা অ্যাবস্ট্রাক্ট। কিন্তু যখন বলছি অনেস্টি অফ দ্য বয়, অর্থাৎ বালকটির সততা, তখন কিন্তু সততাকে জুড়ে দেওয়া হয়েছে বালকটির সাথে। তার মানে বালককে এবার দেখা যাচ্ছে, তাকে দেখে ধারণা করা যাচ্ছে উমুক তুমুক বালকের থেকে এই বালকের সততা কম নাকি বেশি। যে সততাকে তুমি ধরতে ছুঁতে পারো না, অনুমান পরিমাপ করতে পারো না, অথচ এই সততাকে তুমি এখানে এসে পরিমাপ করতে পারছো যখনই ডান পাশে একটা মূর্তমান কমন নাউন, প্রপার নাউন, এমন কোনো একটা নাউনের অবস্থান হবে। তাহলে বুঝতে পারছো যে অ্যাবস্ট্রাক্ট নাউন যখনই প্রেপোজিশন যুক্ত হয়ে আরেকটি মূর্তমান বা দেখা যায় এমন কোনো নাউনের স্পর্শ নেয়, তখনই কিন্তু সেটা মূলত কমন নাউনে পরিণত হয়। যদি আমরা বলি যে কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসলে সেটা কমন নাউন হয়ে যায়, কিন্তু কেন হয় এটা রিজন কিন্তু কেউই বলে না। আজকে বলে দিলাম, গোপন রহস্য ফাঁস করে দিলাম, এবার বুঝে নিও। তাহলে এবার আমি যদি বলি যে কাইন্ডনেস মেক্স ওয়ান গ্রেট, মহানুভবতা একজনকে মহৎ করতে পারে। ঠিক এবার যদি আমি বলি যে ইয়োর কাইন্ডনেস মেক্স ইউ গ্রেট, GREAT, গ্রেট। আমি দুই জায়গাতেই কাইন্ডনেস রেখেছি। আমার প্রশ্ন হচ্ছে কোনটাকে আমি কোন নাউন বলবো। অপশান হিসেবে ঠিক আগেরগুলো রেখে দিলাম। তোমাদের সময় শুরু হয়েছে, আত্মবিশ্বাস নিয়ে রাইট আনসার একটু ড্রপ করে দেখি, দ্রুত। যারা নতুন আছো, সর্বদাই যারা ইংরেজি শিখতে চায়, ইংরেজি বোঝে না, তাদেরকে এই ক্লাসটা একটু লিঙ্ক দিয়ে দিও, তাদেরকে ভর্তি করে দিও নামমাত্র এই কোর্স ফি দিয়ে। আশা করি কোনো না কোনো সময় সে তোমার জন্য দোয়া করবে। মাশাআল্লাহ, খুব ভালো। কাইন্ডনেস, আমি কার কাইন্ডনেস বুঝতে পারছি না, জাস্ট ধরা যায় না, ছোঁয়া যায় না, দয়া, মহানুভবতা, ইটস অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট আমি যখন বলেছি তোমার কাইন্ডনেস, এবার কিন্তু তোমাকে দেখা যাচ্ছে, সো আমি পার্থক্য করতে পারছি অমুক তুমুকের থেকে তোমার কাইন্ডনেসটা কী পরিমাণ। অতএব এটা আবার মূর্তমান হয়েছে, দেখা যায়, ছোঁয়া যায়, সুতরাং এটা কনক্রিট নাউন হয়েছে, আর কনক্রিটের ভিতরে একটি সাধারণ প্রকার হচ্ছে কমন নাউন। ক্লিয়ার? সো ইয়োর কাইন্ডনেস মিনস হচ্ছে কাইন্ডনেস অফ ইউ, কোনো সমস্যা নেই এই কথাটাই। কাইন্ডনেস অফ ইউ মানেও যা, ইয়োর কাইন্ডনেসটাও তাই, বোথ আর কারেক্ট। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ, আগেরটার মতো করেই অ্যাবস্ট্রাক্ট নাউন আরেকটি মূর্তমান নাউনের সংস্পর্শে সে কমন নাউনে পরিণত হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন আরেকটি মূর্তমান বা দেখা যায়, শোনা যায় এরকম মানুষের নাউন, প্রোনাউনের সংস্পর্শে এসে সেটা কিসে কমন নাউনে পরিণত হয়। ব্যাস। এইবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা আমার অনেক সময় কনফিউশন হতো। তোমরা নাউনকে কিন্তু অনেক সময় গুনতে পারো এবং পারো না। তোমরা কি জানো এটা? অনেক সময় নাউনকে তোমরা কাউন্টিং করতে পারবে, আবার পারবে না। যেমন আমি যদি বলি হচ্ছে লাভকে কি গণনা করতে পারবে? তো বলবে যে না স্যার, এটা গণনা করতে পারবো না। তখন বলবে এটা হচ্ছে আনকাউন্টেবল, COUNTABLE, আনকাউন্টেবল। ওকে, ডান। আনকাউন্টেবল নাউন, শর্টকাটে এটাকে কোনো সময় UN বলা হয়, আনকাউন্টেবল নাউন। ওকে, লাভকে ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে লাভটা কিন্তু আবার একই সাথে অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন না? অ্যাবস্ট্রাক্ট নাউন না? অবশ্যই। লাভ, হেট, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমি যদি প্রশ্ন করি যে সকল অ্যাবস্ট্রাক্ট নাউনই কি আসলে আনকাউন্টেবল নাউন? আমার এমন মনে হতো।
কি মনে হয় শিক্ষা জীবনের শুরুতে এই প্রশ্নগুলো আমার ছিল যে আচ্ছা অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো কথা বলি লাভ কাইন্ডনেস এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, সেগুলো কি আনকাউন্টেবল নাউন? অবশ্যই আনকাউন্টেবল নাউন। কিন্তু এখানে একটা মৌলিক পার্থক্য আছে, একটু ভালো করে বোঝে নাও। সকল অ্যাবস্ট্রাক্ট নাউনই হচ্ছে সকল অ্যাবস্ট্রাক্ট নাউন, যত অ্যাবস্ট্রাক্ট নাউন আছে ইজ ইকুয়াল টু সবই হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই কথাটা একটু ভালো করে মনে রাখো তোমরা সবাই। যত রকমের অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে সবই হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই জন্য আমরা একটা রুল পাই, সে রুলটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন স্ল্যাশ আনকাউন্টেবল নাউন, এরপরে আমরা যদি দ্বিতীয় কোনো ভার্ব বসাই বা পরবর্তীতে ভার্বের প্রসঙ্গ আসে, তাই ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার। সে ভার্বটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়। যেমন তুমি একটু খেয়াল করে দেখো, আমি যদি একটা টেস্ট দিই, আমি একটু নিচে নামা নিই আলোচনাটা। আমি যদি একটা টেস্ট দিই, আমি বললাম যে লাভ fill in the gap divine, লাভ ইজ ডিভাইন, অর্থাৎ ভালোবাসা স্বর্গীয়। এখন এখানে অপশানে বলা হচ্ছে ইজ, অপশান বিতে বলা হচ্ছে আর। তো তুমি তো খুবই আত্মবিশ্বাস নিয়েই বলবে যে লাভ যেহেতু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা যেহেতু আনকাউন্টেবল নাউন, অতএব এরপরে ভার্বটা কী হবে? সিঙ্গুলার হবে। খুবই চমৎকার একটা রুল। কিন্তু প্রশ্ন হচ্ছে সকল আনকাউন্টেবল নাউনই কি আসলে, সকল অ্যাবস্ট্রাক্ট নাউনই হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু সকল আনকাউন্টেবল নাউনই কি অ্যাবস্ট্রাক্ট নাউন? নো। রিমেম্বার, সকল অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা আনকাউন্টেবল নাউন বলেছি, কিন্তু রিমেম্বারের জায়গাতে আমি হাইলাইট করছি যে অল আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, নট অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ সকল আনকাউন্টেবল নাউনই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। যেমন ধরো আমি বললাম ওয়াটার, এটা কি? এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তার মানে আনকাউন্টেবল নাউনের একটা লিস্টই আছে যেগুলোর ভিতরে ম্যাটেরিয়াল নাউন যুক্ত হয় এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যুক্ত হয় এবং বিশেষ ধরনের কিছু নাউনের স্পর্শ রয়েছে। সুতরাং এই কথাটি মনে রাখো বা মনে রেখো সবাই যে সকল অ্যাবস্ট্রাক্ট নাউনই আনকাউন্টেবল নাউন, কিন্তু সকল আনকাউন্টেবল নাউনই অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। তার এক্সাম্পল হচ্ছে ওয়াটার। সেক্ষেত্রে আমি তোমাদের আরেকটা নোট ইউজ করে লিখতে বলবো, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ABS অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ইজ ইকুয়াল টু হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেগুলোকে গণনা করা যায় না। ঠিক আছে? যেহেতু আমরা আনকাউন্টেবল নিয়ে কথা বললাম, আগামী এপিসোডে আমরা আনকাউন্টেবলের সঙ্গে কাউন্টেবল নাউন নিয়ে কথা বলবো। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের মধ্যে যে মারাত্মক গ্রামাটিক্যাল বিষয়গুলো লুকিয়ে আছে, যেখান থেকে প্রচুর প্রশ্ন আসে, সেগুলো আমি তোমাদের দেখাবো। এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, এটা যে কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, তার একটা লম্বা লিস্ট আছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই শীটটা ক্লাস শেষ হয়ে গেলে আমি PDF আকারে তোমাদেরকে পেইড ব্যাচে দিয়ে দেবো। মোস্ট ইম্পর্টেন্ট অ্যাবস্ট্রাক্ট নাউন আমি তো প্রথমে এটা দেখিয়েছি, আর এরপরে আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, ABS অ্যাবস্ট্রাক্ট নাউন এবং আনকাউন্টেবল নাউন, এই দুইটার মধ্যে যে একটা ফারাক রয়েছে। যেমন লাভ, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু আনকাউন্টেবলের ভিতরে আমি ওয়াটার পেতে পারি, রাইস পেতে পারি, লম্বা লিস্টগুলো আছে। এবং তারপরে আমি আরও দিয়েছি অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো আনকাউন্টেবলের মধ্যে পড়ে সেগুলো, আর আনকাউন্টেবল নাউন যেগুলো সারা জীবন যেগুলো আনকাউন্টেবল, তার একটা লম্বা লিস্ট আছে। ঠিক আছে? এই শব্দগুলো লিস্ট দিয়েছি, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু সেগুলোই আসে। সো আপাতত তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে
আনকাউন্টেবল বা কাউন্টেবল নাম আরেকটা নাউন রয়েছে যেটা গণনার ভিত্তিতে একটা নাউনকে পার্থক্য করা যায়। ওকে, তাহলে মোটামুটি এই ছিল আমাদের আজকের আলোচনার শেষে একটা ছোট্ট টেস্ট নিয়ে আলোচনাটি থেকে বিদায় নিতে পারি। সেই টেস্টটা বি কেয়ারফুল। আমি যদি বলি LENGTH লেন্থ, আমি যদি বলি হাইট এবং যদি বলি যে HEIGHT হাইট, লেন্থ এবং হাইট, এটা কি ধরনের নাউন? সো বলা হলো প্রপার, বি নাম্বার হচ্ছে কমন, সি নাম্বার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, বলতে হবে লেন্থ এবং হাইট এটা কি ধরনের নাউন। ভেরি গুড, আনসার যারা দিতে পেরেছে তাদের জানিয়ে রাখি TH বা টি যখন শব্দে শেষে থাকে এগুলো কিন্তু সাফিক্স এবং এগুলো নাউন গঠিত করে। কোন নাউন বলো তো? সেটাও অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তর হয়। সবসময় কিন্তু তুমি ওই 4টা ক্যাটাগরি তোমাদের নিশ্চয় মনে আছে, আলোচনা শেষে বলে দিই, আইডিয়া, কোয়ালিটি, কন্ডিশন অথবা অ্যাকশান, এগুলোর মধ্যে ফেলতে পারবে না। মাঝে মাঝে কিছুটা অর্থ জেনেও এগুলো পারতে হবে। যেমন লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, আর হাইট মানে কি? উচ্চতা। দৈর্ঘ্য, এরপরে উচ্চতা, এগুলো হচ্ছে মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। সো ইন ফিউচারে এরকম প্রশ্ন করা হবে, এখান থেকেও তোমরা এই ধারণাগুলো পাবে। সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ লেন্থ। লেন্থকে তো আপনি নাউন বলেছেন, অ্যাবস্ট্রাক্ট নাউন বলেছেন, ভালো কথা। তাহলে এটার অ্যাডজেক্টিভটা কি? দেখি কারা কারা এটার অ্যাডজেক্টিভটা পারছে। আমি কমেন্টে নজর রাখছি, আর তারপরে আজকের আয়োজনটি ইতি টানছি। প্রতিটি ক্লাসে শেখার আছে, জানার আছে অনেক কিছু। লেগে থাকো, একটু একটু করে সমৃদ্ধ হও। আমরা এখন রয়েছি পার্টস অফ স্পিচের ক্লাসে। সম্ভবত আগামী ক্লাসে পার্টস অফ স্পিচের নাউনের শেষ অংশ নিয়ে কথা হবে। কাউন্টেবল এবং আনকাউন্টেবলের লম্বা লিস্ট পাবো। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের গ্রামার যে রহস্যগুলো আছে সেগুলো উন্মোচন করব, প্লাস এর সঙ্গে নাউনের যে অন্যান্য বিষয়গুলো রহস্য আছে সেগুলোর সামগ্রিক আলোচনা থাকবে আগামী ক্লাস। আশা করি সেই ক্লাসটি তোমাদের জন্য খুবই চমৎকার হবে। যারা ক্লাসটা এনজয় করছো, যারা উপভোগ করছো, অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা লেগে থাকতে চাও শেষ পর্যন্ত, তারাও কমেন্টে জানাবে। আর যারা মনে করছো যে স্যার আমি খুবই চঞ্চল, আমার মন উড়ু উড়ু করে, আমি থাকতে চাই না ঘরে, আমি স্ক্রোলিং না করলে, আমি ফোনে স্ক্রোলিং না করলে আমার ভালো লাগে না, আমি একটু একটু করে আপনার ক্লাসও করছি, আবার মিউজিক, গান ইত্যাদি ইত্যাদি শুনছি, তারাও একটু কমেন্টে জানাও দেখি আমার উড়ু উড়ু বন্ধু কারা। ওয়েল, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ লেন্থ? লেন্থের অ্যাডজেক্টিভ হচ্ছে লং, LONG, লং। ভেরি গুড, যারা বলতে পেরেছ আমি ধরে নিচ্ছি তোমাদের বেসিকটা স্ট্রং এবং আস্তে আস্তে আরও অনেক বেশি স্ট্রং হচ্ছে। এবার সবশেষে একটা কমেন্ট করো, লাইভ এই ক্লাসগুলো কারা এনজয় করো, এই ক্লাসের পথ হচ্ছে তোমরা কারা বসে থাকো। সবার কমেন্টের দিকে নজর রেখে আজকের আয়োজনটি শেষ করছি। যারা এখনও পেইড ব্যাচে ভর্তি হওনি, দ্রুত ভর্তি হয়ে যাও, সেখানে সব কিছু পেয়ে যাবে সাজানো গোছানো প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে শেষ করি আজকের আয়োজনটি কমেন্টের দিকে নজর রেখে। তোমরা ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো, যে সুখে সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।